প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশের পরিচিতি বিশ্বব্যাপী। শত শত নদী বাংলাদেশের বুক জুড়ে বয়ে চলেছে। মাছসহ অন্যান্য জীববৈচিত্র্যকে আশ্রয় দেওয়ার পাশাপাশি এই নদীগুলো মানুষের জীবিকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের আজকের পর্ব নদীর জীববৈচিত্র্য নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব মোহাম্মদ মনির হোসেনের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের নদীর জীববৈচিত্র্য নিয়ে কিছু তথ্য ও চিত্র। শাখা প্রশাখার মতো বাংলার বুক চিরে বয়ে চলেছে শত শত নদ নদী। তাই নদীমাতৃক দেশ হিসেবে এই বাংলাদেশ পৃথিবীব্যাপী সুপরিচিত। নদীর সাথে এদেশের মানুষের সম্পর্ক তাই অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। সুপ্রাচীন কাল থেকে এদেশের কৃষি, অর্থনীতি, যাতায়াত কিংবা পরিবহন খাতে নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি মিঠা পানির এসব নদ নদী দেশের জলজ জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে বিবেচিত। অসংখ্য অমেরুদণ্ডী প্রাণী, মাছ, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীর আবাসস্থল এই নদীগুলো। জলজ উদ্ভিদ নদীর জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন প্রজাতির ভাসমান, জলমগ্ন কিংবা অর্ধমগ্ন জলজ উদ্ভিদ নদীর প্রাণী বৈচিত্র্যের বেঁচে থাকার অবলম্বন হিসেবে কাজ করে। এসব উদ্ভিদ ছাড়াও ফাইটোপ্লাঙ্কটন, শৈবাল প্রভৃতি নদীর খাদ্য শৃঙ্খলের প্রাথমিক স্তরে অর্থাৎ উৎপাদক হিসেবে কাজ করে। ফলে জলজ পরিবেশে নানা প্রজাতির মাছ, পাখি ও জলজ প্রাণীর প্রাচুর্য দেখা যায়। আমাদের দেশের নদীর জীববৈচিত্র্যের সিংহভাগ দখল করে আছে মাছ। উপকূলীয় নদীগুলো ছাড়া দেশের মিঠা পানির মৎস্য সম্পদের প্রধান উৎস এই নদীগুলো। ছোট বড় বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পাওয়া যায় এই নদীগুলোতে।
আমাদের দেশে আমিষের মোট চাহিদার সিংহভাগ পূরণ করা হয় মিঠা পানির মৎস্য সম্পদ থেকে। দেশের সুবিস্তৃত অভ্যন্তরীণ নদ নদী থেকে প্রাকৃতিকভাবে উৎপাদিত মাছ আহরণ করা হয়। মিঠা পানির এসব মাছ স্বাদে ও পুষ্টিগুণে অনন্য। বাংলাদেশে ২৫০ প্রজাতির বেশি স্বাদু পানির দেশীয় মাছ রয়েছে। এসব দেশীয় মাছের মধ্যে আছে বাটা, নান্দিনা, মহাশোল, পাবদা, সরপুঁটি, বাঘাইর, রানী মাছ, ফলি, বাইম, চিতল, গজার, বোয়াল, রুই, কাতল, আইড়, টাকি, ট্যাংরা, পিয়ালি, পুঁটি, কাচকি, মলা প্রভৃতি মাছ অন্যতম। এখানে নানা ধরনের নদীর মাছ এবং এই নদীর মাছগুলোর মধ্যে রিঠা মাছ আছে, যদিও এগুলো বড় না, আরও বড় হয় রিঠা মাছ। এবং এইখানে পোয়া মাছ আছে, ওইখানে ছোট মাছ আছে বেশ নানা ধরনের। নদীর মাছ কিন্তু দিন দিন কমে যাচ্ছে নানাভাবে আহরণের কারণে। আমরা কিন্তু সেইভাবে সংরক্ষণ করতে পারছি না, যেহেতু অতিরিক্ত আহরণ হচ্ছে এবং অসময়ে আহরণ হচ্ছে। সেই কারণে নদীর মাছ কমে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে দূষণ। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিউশন বলি, আমাদের নানা ধরনের বর্জ্য বলি, এবং নদীর সংস্কার না করার কারণে দিন দিন কিন্তু আমাদের নদীর মাছ কমে যাচ্ছে। সুতরাং নদীর মাছ, ফ্রেশ ওয়াটার মাছ যদি আমাদের রক্ষা করতে হয় তাহলে কিন্তু দূষণও কমাতে হবে, এবং নদীকে ড্রেজিং করে রেগুলারলি এটাকে কিন্তু যাতে এই মাছের আবাসস্থলগুলো ঠিক থাকে সে ব্যবস্থাও নিতে হবে। এছাড়া দেশের উপকূলীয় নদী, মোহনা ও অভ্যন্তরীণ কিছু নদী ইলিশের প্রজননস্থল হিসেবে গুরুত্বপূর্ণ। দেশের নদীগুলো থেকে আহরণ করা মাছের প্রায় অর্ধেকই ইলিশ। এসব মাছের পাশাপাশি প্রচুর চিংড়িও আহরণ করা হয় নদী থেকে। এছাড়া বিভিন্ন প্রজাতির কাঁকড়াও নদীর সমৃদ্ধ জীববৈচিত্র্যের অংশ। শুধু মাছ নয়, দেশের নদ নদীগুলো জলজ স্তন্যপায়ী প্রাণীরও গুরুত্বপূর্ণ আবাসস্থল। একসময় দেশের বিভিন্ন অঞ্চলের নদীতে দেখা যেত মিঠা পানির শুশুক। জলজ প্রতিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নদীর পরিবেশ দূষণ, নাব্যতা হ্রাস সহ অন্যান্য কারণে অনেক নদীতেই শুশুকের উপস্থিতি হ্রাস পেয়েছে। জলাশয়ের ওপর নির্ভরশীল আরেকটি স্তন্যপায়ী প্রাণী ভোঁদড়ও নদী ও খাল সংলগ্ন পাড়ে বিচরণ করে। তবে বিভিন্ন কারণে দেশে ভোঁদড়ের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। অথচ শুশুক, ভোঁদড়ের মতো প্রাণীগুলো নদীর সুস্থতা নির্দেশক হিসেবে কাজ করে। স্তন্যপায়ী প্রাণীর মতো অনেক পাখিও নদীর উপর নির্ভরশীল। জীবন ধারণের প্রয়োজনে প্রজাতিভেদের সম্পূর্ণ বা আংশিকভাবে জলের উপর নির্ভরশীল বলে এসব পাখি জলচর পাখি হিসেবে পরিচিত। পাখির পাশাপাশি বিভিন্ন প্রজাতির ব্যাঙ, সাপ, কাছিমের বিচরণ দেখা যায় নদীগুলোতে। আমাদের দেশের মহাবিপন্ন কাছিম বড়কাইট্টার প্রাকৃতিক আবাসস্থল নদী ও নদী তীরবর্তী এলাকা। আমাদের দেশের নদী ও নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য জলজ প্রতিবেশ ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখার পাশাপাশি অনেক মানুষের জীবিকার উৎস হিসেবেও কাজ করছে।
কিন্তু একসময়ের সহস্রাধিক নদীর বাংলাদেশে বর্তমানে নদীগুলোর অবস্থা ভালো নেই। ক্রমাগত নদী ভরাট, নদীর গতিপথ পরিবর্তন, অপরিকল্পিত উন্নয়ন, নদীতে বাঁধ নির্মাণ, দূষণ প্রভৃতি কারণে বেশিরভাগ নদী মৃতপ্রায়। আমরা নদীকে নানাভাবে দূষণে জর্জরিত করছি। নানা ধরনের বর্জ্য, প্লাস্টিক বর্জ্য, ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য, গৃহস্থালী বর্জ্য, বাজারের বর্জ্য সব ফেলে কিন্তু আমরা নদীকে একেবারেই দূষিত করে ফেলছি এবং এই দূষণের কারণে জীববৈচিত্র্য কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের এই নদীগুলো থেকে। দেশের প্রধান নদ নদীগুলোতে বছর জুড়ে পানি প্রবাহ থাকলেও ইতোমধ্যে অনেক ছোট ছোট শাখা ও উপনদী হারিয়ে গেছে। সেই সাথে হারিয়ে গেছে সেসব নদীর অমূল্য জীববৈচিত্র্য। বাংলাদেশের গর্ব দেশীয় প্রজাতির মাছের প্রাকৃতিক আবাসস্থল এই নদীগুলোর পরিবেশ নষ্ট হওয়ায় অধিকাংশ মাছই বর্তমানে বিপন্ন। তাই এই গুরুত্বপূর্ণ জলজ প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমাদের দেশের নদীগুলোকে সংরক্ষণ করতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি জনগণকেও কার্যকর ভূমিকা পালন করতে হবে। নদী দূষণের কারণগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের উদ্যোগ নিতে হবে। পরিকল্পিত নগরায়নের মাধ্যমে একদিকে যেমন অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব, তেমনি নদী দূষণও রোধ করা যায়। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে বর্জ্য দ্বারা নদী দূষণ বন্ধ করতে হবে। পাশাপাশি ভরাট হয়ে যাওয়া নদীগুলো পুনঃখননের মাধ্যমে নদীগুলোতে পানির প্রবাহ বাড়াতে হবে। পাশাপাশি নদী রক্ষায় আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে। একই সাথে বিপন্ন জলজ জীববৈচিত্র্য সংরক্ষণেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন। দেশের নদ নদীগুলো রক্ষার মাধ্যমে একদিকে যেমন নদীর স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে, অন্যদিকে টিকে থাকবে নদীর জীববৈচিত্র্য। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম নদীর জীববৈচিত্র্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব মোহাম্মদ মনির হোসেনের সাথে। কেমন আছেন? ভালো আছি। বহু কর্মকাণ্ড নদী নিয়ে করছেন এবং নদী যে একটা জীবন সত্তা আছে সেটাও এখন আমরা জানি। এই যে মানুষের জীবন এবং জীবিকার নদীর গুরুত্ব কতখানি? মানুষের জীবন জীবিকায় নদীর গুরুত্ব অনেকাংশে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন আমরা যদি বলি যে কৃষির জন্য নদী, শিল্পের জন্য নদী, হাইড্রো পাওয়ারের জন্য নদী এবং কি সংস্কৃতির বিকাশেও নদী। আমরা যদি কৃষি উৎপাদন বা খাদ্য নিরাপত্তার কথাটা বলি, সেই জায়গাতে দেখা যাচ্ছে যে আমরা যে সেচের পানিটা ব্যবহার করি সেটা নদী। আবার অনেকে বলতে পারে যে আমরা তো গভীর নলকূপের মাধ্যমে মাটির নিচ থেকেও পানি উঠাই, এখন সেটাও আমরা করি। কিন্তু যদি নদীতে পানি না থাকে তাহলে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা যে রিচার্জ হবে সেটাও কিন্তু হবে না। সেই জায়গায় কিন্তু নদীর দরকার আছে। আবার যদি বলি যে শিল্পের জন্য নদী, আমরা যদি খেয়াল করি যে অনেক বড় বড় কল কারখানা সবগুলো কিন্তু নদীর পাড়ে। কারণ কি, পরিবহন ব্যবস্থাটা যেন সুন্দর হয় এবং সহজ হয় এবং খুব সস্তায় যেন করা যায়। আমরা জানি যে স্থলপথ এবং জলপথের মধ্যে যেটা মানে জলপথে হচ্ছে কম খরচে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পরিবহন করতে পারি। তারপরে হচ্ছে পর্যটনের জন্য, যেমন আমরা যদি আমাদের সুন্দরবন, আমাদের টাঙ্গুয়ার হাওর, আমাদের শঙ্খ নদী এই জায়গাগুলোতে যদি দেখি যে অনেক হাউসবোট, তার সাথে যুক্ত অনেক মানুষ যুক্ত, তার মানে তাদের যে জীবন জীবিকা কিন্তু এই নদী কেন্দ্রিক। যেমন আমরা যদি একেবারে পাহাড়ে যদি যাই, যে শঙ্খ নদীতে, শঙ্খ নদীর যে থানসি থেকে রেমাক্রি পর্যন্ত প্রায় ৫-৬০০ বোট এবং গাইড
এই কাজে জড়িত। তার মানে তাদের জীবন জীবিকাও কিন্তু এই শঙ্খ নদীকে কেন্দ্র করে। আবার যদি আমরা ঢাকা শহরের চারপাশে যদি আমরা দেখি, সেখানে দেখা গেছে যে ঘাট শ্রমিক এবং মাঝি মিলে প্রায় 10,000-এর উপরে এখনও যুক্ত আছে ঢাকার চারপাশে বালু, তুরাগ, শীতলক্ষা এবং বুড়িগঙ্গা নদীতে। তাহলে তারা সবাই কিন্তু এই নদীকে কেন্দ্র করেই কিন্তু বেঁচে আছেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেই জীবন জীবিকার যখন কথাটা আসে, তখন দেখা গেছে যে এখানে জেলেদের কথাও কিন্তু চলে আসে। শুধু তুরাগ পারে, তুরাগের যে 62 কিলোমিটার, এই 62 কিলোমিটারে কিন্তু প্রায় 5,000 পরিবার কিন্তু জেলে। তারা কিন্তু এই নদীকে কেন্দ্র করেই কিন্তু বেঁচে আছে, জীবন জীবিকা যা কিছু বলি এই তুরাগ নদীকে কেন্দ্র করে। তাই আমরা যদি এক কথায় বলি যে মানুষের জীবন এবং জীবিকা নদীর উপরে বহুলাংশে নির্ভরশীল। আচ্ছা, নদীর যে প্রতিবেশ ব্যবস্থা, এই প্রতিবেশ ব্যবস্থা কী ধরনের জীববৈচিত্র্য সবচেয়ে বেশি দেখা যায়? নদীর প্রতিবেশ ব্যবস্থায় আমরা যদি বলি একেবারে মাইক্রো অর্গানিজম থেকে, অর্থাৎ যদি প্লাঙ্কটন, ব্যান্থোস থেকে শুরু করে ম্যামাল পর্যন্ত, স্তন্যপায়ী পর্যন্ত অনেক ধরনের জীববৈচিত্র্য আছে। অণুজীবের পরে আমাদের মাছ, পাখি, তারপরে হচ্ছে সাপ, তারপরে ভোঁদর, মানে এরকম ম্যামাল পর্যন্ত তারা কিন্তু সবই এই ইকোসিস্টেমের অংশ এবং একটা সুন্দর ফুড চেইন তৈরি করছে। একটা যদি আমরা বিনষ্ট করি তাহলে কিন্তু এই পুরো ফুড চেইনের উপরে সেই প্রভাবটা পড়ে। আবার যদি আমরা ফ্লোরা ফনার দিকে তাকাই, যেমন আমরা একেবারে যদি ঢাকার পাশে শীতলক্ষা নদীতে একটা চর আছে, সেটা হচ্ছে ধাঁধার চর। সেখানে একটা গবেষক দল গিয়েছিলেন, তারা দেখলেন ওইখানে লতা এবং গুল্ম মিলে প্রায় 25 প্রজাতির লতা গুল্ম আছে। আর যখন নদীর পাড়ের যে ভেজিটেশন, সেই ভেজিটেশনটা কিন্তু নদীর সুস্থতা নির্দেশ করে। তাইলে দেখা গেছে যে ওই জায়গাগুলোতে যে লতা গুল্ম 25 প্রজাতির, যেটা আমাদের মানে উদ্ভিদকণার সাথে যুক্ত, সেই জিনিসগুলো কিন্তু এই নদীর প্রতিবেশ ব্যবস্থায় এই বায়োডাইভার্সিটি হিসেবে সেখানে আছে। আচ্ছা, পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর জীববৈচিত্র্য কতটা গুরুত্বপূর্ণ? পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর জীববৈচিত্র্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি দেখি যে অঞ্চল দিয়ে নদী প্রবাহিত হচ্ছে সেই অঞ্চলের পরিবেশটা কতটা সুস্থ আসে সেটা নির্ভর করবে ওই অঞ্চলের নদীটা কতটুকু সুস্থ আছে। আমাদের দেহের সাথে যদি আমরা তুলনা করি নদীটাকে বা ওই অঞ্চলটাকে, যেমন আমাদের দেহের মধ্যে অনেক শিরা উপশিরা আছে, সেই শিরা উপশিরাগুলো দিয়ে যদি রক্ত প্রবাহিত না হয় তাহলে আমার দেহ যেমন সচল থাকবে না, বা সেই শিরা উপশিরার রক্তটা যদি দূষিত হয় তাহলে কিন্তু আমাদের দেহটা সচল থাকবে না। একইভাবে যেই অঞ্চল দিয়ে নদী প্রবাহিত হবে সেই নদীটা যদি দূষিত হয় সেই অঞ্চলের পরিবেশ সুন্দর থাকবে না এবং সেই অঞ্চলটাই মানে পরিবেশ দূষিত হয়ে যাবে। আচ্ছা, এই যে আমাদের জীববৈচিত্র্য নদীরকে ঘিরে, এইগুলোতে কি ধরনের হুমকি রয়েছে? আমাদের এই নদীর জীববৈচিত্র্যের ক্ষেত্রে প্রথম যে হুমকিটা সেটা হচ্ছে দূষণ। কারণ দূষণের কারণে আমরা জানি যে পানির যে ডিউ লেভেল, পানির পিএইচ এবং হেভি মেটালের পরিমাণ বেড়ে যায়, যার জন্য অনেক ধরনের অ্যাকোয়াটিক লাইফ সেটা সার্ভাইভ করতে ওখানে পারে না, যার জন্য এটা আমাদের জন্য একটা বড় হুমকি। আরেকটি বিষয় হচ্ছে নদীর মৃত্যু। নদীর মৃত্যুটা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ফিজিক্যাল মৃত্যু, আরেকটা হচ্ছে কেমিক্যাল ডেথ, আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল ডেথ। ফিজিক্যাল ডেথটা হচ্ছে আমি নদীটাকে দখল করে নদীর আকার আকৃতি সবই আমি মুছে ফেললাম। আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল ডেথ। বায়োলজিক্যাল ডেথ হচ্ছে নদীতে পানি আছে ঠিকই, কিন্তু সেই পানিটা কোনো অণুজীব বা কোনো প্রাণীর জন্য বসবাসের যোগ্য না। আরেকটা হচ্ছে কেমিক্যাল ডেথ, যখন একটা নদীতে মানে এরকম কেমিক্যাল পড়তে থাকলো যে নদীর পানি আর বোঝা যায় না, আলকাত্রার মতন। যেমন ঢাকার পাশে গাজীপুরের লবণদহ নদী, তুরাগ নদীর কিছু অংশ, নরসিংদীর হারিদোয়া নদী, একবারে কেমিক্যালি ডেথ নদীটা। আরেকটি বিষয় হচ্ছে অপরিকল্পিতভাবে বালু এবং পাথর উত্তোলন। তারা যখন অপরিকল্পিতভাবে খনন করে তখন মাটির তলদেশটাকে খোদাই করে ফেলে। খোদাই করে ফেলার কারণে ওইখানের যে অণুজীব বা লার্ভাগুলো আছে সেগুলোও কিন্তু চলে যাচ্ছে। তখন মাছ বা অন্যান্য অ্যাকোয়াটিক লাইফ তারা যে খাদ্য গ্রহণ করবে সেটা তারা পাচ্ছে না, কারণ আমরা কিন্তু এই প্রাকৃতিক অবস্থায় কিন্তু কোনো খাবার আমরা তাদেরকে দেই না, তাদের খাবার তারা কিন্তু নিজেরা খুঁজে নেয়। আরেকটি হুমকি হচ্ছে অতি আহরণ। যেমন আমাদের জনসংখ্যার বৃদ্ধির কারণে আমাদের দেখা গেছে যে মাছ যতটুকু আহরণ করা দরকার আমরা ততটুকু আহরণ করছি না, আরও বেশি মাত্রায় আহরণ করছে, যেই কারণে আমাদের এই জীববৈচিত্র্যের ক্ষেত্রে বা অ্যাকোয়াটিক লাইফের ক্ষেত্রে বড় ধরনের একটা শঙ্কা তৈরি হচ্ছে। আমাদের এই নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? প্রথম যে উদ্যোগটা নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে নদীর দূষণটা বন্ধ করা। এখানে যেমন পরিবেশ সংরক্ষণ আইন সেটা ভালোভাবে প্রতিপালন করা এবং সেই জায়গাতে নদীর অববাহিকায় যে কলকারখানাগুলো আছে তাদের ইটিপি নিশ্চিত করা এবং কোথাও কোথাও এসটিপি নিশ্চিত করা, এগুলো অবশ্যই করতে হবে। তারপরে হচ্ছে আমাদের নদীর দখলটাকে বন্ধ করা।
এবং দখল বন্ধের জন্য যতগুলো প্রচলিত আইন আছে সেগুলোকে আমাদের প্রতিপালন করা। যেমন আমাদের বাংলাদেশ পানি আইন 2013 আছে, জলাধার রক্ষা আইন 2000 আছে, তারপরে পোর্ট আইন 1908 আছে। সেগুলো যদি আমরা সঠিকভাবে প্রতিপালন করি তাহলে দেখা যাচ্ছে নদীকে দখলের হাত থেকে বাঁচাতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যেমন নদীর কিন্তু স্টেক হোল্ডার যারা আছে, স্টেক হোল্ডারদের কিন্তু সচেতন হতে হবে, নদীর প্রতি আন্তরিক হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটি কার্যকরী পার্টনারশিপ দরকার। কার্যকরী পার্টনারশিপটা কার সাথে কার হবে? একটা হচ্ছে যদি আমরা বায়োলজিক্যালি চিন্তা করি তাহলে হিউম্যানের সাথে ফ্লোরা এবং ফনার একটা পার্টনারশিপ দরকার। আরেকটা হচ্ছে যদি আমরা প্রশাসনিকভাবে চিন্তা করি তাহলে মিনিস্ট্রি থেকে শুরু করে অধিদপ্তর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, মসজিদ মন্দিরের ইমাম, পুরোহিত, তারপর হচ্ছে মিডিয়া, এবং সবার মধ্যে একটা যদি চেইন তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা নদীটাকে রক্ষা করতে পারবো। আমরা এককভাবে যদি চিন্তা করি এটাকে রক্ষা করতে পারবো না। যদি কার্যকর পার্টনারশিপ তৈরি করতে পারি তাহলে কিন্তু নদীটাকে রক্ষা করতে পারবো। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক নদীর জীববৈচিত্র্য নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি? এ যাবৎ পৃথিবীতে আবিষ্কৃত জীববৈচিত্র্যের প্রায় 10% নদীতে পাওয়া যায়। দূষণসহ বিভিন্ন কারণে 1970 সালের পর থেকে বিশ্বের মিঠা পানির জীববৈচিত্র্য প্রায় 80% কমে গিয়েছে। বর্তমানে স্বাদু পানির জীববৈচিত্র্যের প্রতি 4টি প্রজাতির মধ্যে একটি প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে আছে। ইন্দোনেশিয়ার চিতারাম নদী বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত নদী হিসেবে স্বীকৃত, যে নদীর পানি একসময় কৃষিকাজে ব্যবহৃত হতো। শুধু দর্শক, আমাদের দেশের নদীগুলো সংরক্ষণ না করলে সেখানকার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। দেশে নদী নিয়ে গবেষণা যেমন দরকার, তেমনি নদীর জীববৈচিত্র্য সংরক্ষণেও কার্যকর উদ্যোগ নিতে হবে। তাই জনসচেতনতা বৃদ্ধি ও যথাযথ উদ্যোগ গ্রহণ করে নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।